আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমরা আজ পূর্ববর্তী ক্লাসে ধারাবাহিকতা বজায় রেখে আলোচনায় প্রবেশ করছি। আমরা ট্রান্সফার অফ হিট অর্থাৎ তাপ সঞ্চালন চ্যাপ্টারতে তাপ সঞ্চালিত হওয়ার, এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হওয়ার যে তিনটি প্রক্রিয়া, তিনটি প্রসেস, তার প্রথম প্রসেস অর্থাৎ তাপের পরিবহন আলোচনা শেষ করেছি। তো তাপের পরিবহনের পর আমরা আলোচনায় প্রবেশ করছি তাপ পরিবহনের পরেই যে তাপের পরিচলন প্রণালী। তো সেই পরিচলন প্রণালীতে তাপের পরিচলনটা বেশ আমরা সহজবোধ্যই যে এখানে ধরো একটা পাত্রে জল নেওয়া হয়েছে, জল নিয়ে এখানে তাপ দেওয়া হচ্ছে, হিট দেওয়া হলো। তাপ দিলে নিচে এই পাত্রের নিচে যে জলীয় অণুগুলো আছে সেই জলীয় অণুগুলো হালকা হয়ে উপরে উঠে যায়, এবং উপর থেকে অপেক্ষিত ভারী অণু, অপেক্ষিত ঠান্ডা, নিচে জলীয় অণুগুলো গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, উপর থেকে অপেক্ষিত ঠান্ডা ভারী সে নিচে চলে এলো। আবার নিচ থেকে উপরে, ওপর থেকে নিচে, অর্থাৎ একটা স্রোত চলে, পরিচলন স্রোত। নিচের জলটা গরম হয়ে হালকা হয়ে উপরে ওঠে, উপরের ভারী জলটা নিচে নেমে আসে, এমনভাবে পরিচলন স্রোত চলে। এটাকে পরিচলন স্রোত বলা হয়। এইভাবে পরিচলন স্রোতের কন্টিনিউশনের মাধ্যমে এক সময় কি হয়, মানে ওইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে। আমরা দেখেছি যে হ্যারিকেন বা টেবিল ল্যাম্পের নিচে ছিদ্র থাকে, উপরেও ছিদ্র থাকে। হ্যারিকেনের নিচে ছিদ্র থাকে, উপরে ছিদ্র থাকে। দেখবে উপরের ছিদ্রটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু নিচে ছিদ্রটা হয়তো অনেকে লক্ষ্য করেনি, অনেকে হয়তো হ্যারিকেনই দেখেনি, তাই না? তো অ্যাকচুয়ালি তাই হচ্ছে। আস্তে আস্তে হয়তো এই হ্যারিকেন বা এই ধরনের শব্দগুলো বা আরও কিছু বছর পর হয়তো ওই হ্যারিকেন জিনিসটা দেখতে গেলে মিউজিয়ামে যেতে হবে, বুঝলি? তো যাই হোক, তো হ্যারিকেনের নিচে ছিদ্র থাকে, উপরে নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢোকে, উপর দিয়ে গরম বাতাস বেরিয়ে যায়। আমরা ঘরেতেও দেখেছি ভেন্টিলেশনের যে ব্যবস্থা থাকে, ঘরের উপরে যে ঘুলগুলিগুলো থাকে সেখান দিয়ে গরম বাতাস বেরিয়ে যায়, আর এই ঘরের নিচে, দরজার নিচে বা নিচ দিয়ে ঠান্ডা বাতাস অপেক্ষিত ঢোকে, আর উপর দিয়ে গরম বাতাস বেরিয়ে যায়। তো এটা সবই পরিচলন। পরিচলনের বড় দৃষ্টান্ত হচ্ছে আয়ন বায়ু কিন্তু পরিচলনের জন্যই সম্ভব হয়। তো আমরা পরিচলনেরই এক অনিবার্য ফলশ্রুতি, সেটাই কিন্তু সমুদ্রবায়ু, স্থলবায়ু সম্পর্কে ইতিপূর্বে ক্যালোরিমিতি চ্যাপ্টার বোঝানোর সময় আমি বিশদে আলোচনা করেছি। তো সেই সমুদ্রবায়ু, স্থলবায়ু নিয়ে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করেছি, আর এখানে বিশেষ বলছি না, তবে ওটাও কিন্তু পরিচলনেরই একটি দৃষ্টান্ত। তো আমরা এই পরিচলন প্রণালীতে খুব গুরুগম্ভীর বিষয় তেমন কিছু নেই। আমরা জাস্ট পরিচলন স্রোতটা কী সে বিষয়ে এবং কিছু বাস্তব দৃষ্টান্ত নিয়ে আলোচনা বললাম। এবার আমরা চলে যাচ্ছি বিকিরণ প্রণালীতে। বিকিরণ প্রণালী, তাপের যে বিকীর্ণ তাপ, তাপের বিকিরণ প্রণালী ব্যাপারটা কিরকম? সূর্য থেকে ধর এই জিনিসটাকে যদি আমি কোথাও ছুঁড়ে দিই, ধর আমি ছুঁড়ে দিলাম, তোরা ধরলি, এই এরমভাবে ছুঁড়লাম, ক্যাচ নিলি, তাহলে এই যে আমি দিলাম আর যে নিল সেই গ্রহণ করলো, ঠিক আছে, মাঝখানের মাধ্যমের প্রয়োজন হলো না। তো বিকিরণ প্রণালীর অন্যতম বিশেষত্ব হচ্ছে এটাই, যেখানে উৎস থেকে গ্রাহক সরাসরি তাপের সঞ্চালন হয়, মাঝখানে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে মাঝখানে মিডিয়াম লাগে না, মিডিয়াম থাকলেও তাকে বিশেষ কোনো উত্তপ্ত করা ছাড়াই সরাসরি উৎস থেকে গ্রাহকে পৌঁছায়। তো এটা হচ্ছে বিকিরণ প্রণালী। তো বিকিরণ প্রণালী একটা বড় দৃষ্টান্ত হচ্ছে সূর্যের তাপ বিকিরণ প্রণালীতে উৎস থেকে
গ্রাহকে চলে আসে। অর্থাৎ আমরা সূর্যের তাপ সরাসরি সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে আসে। বায়ুমণ্ডল কিন্তু সরাসরি সূর্য তাপে, যদিও সূর্য থেকে যে তাপ সেটা বায়ুমণ্ডল ভেদ করে তবে কিন্তু পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। যদিও বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তথাপিও বায়ুমণ্ডল কিন্তু সরাসরি সূর্যের তাপ নিয়ে বিশেষ গরম হয় না। বায়ুমণ্ডল মেনলি গরম হয় কিন্তু পৃথিবী যখন সেই তাপ ছাড়ে। পৃথিবী পৃষ্ঠ আগে গরম হয়, গরম হওয়ার পর পৃথিবী যখন তাপ বিকীর্ণ করে, সেই বিকীর্ণ তাপ গ্রহণ করে ভূপৃষ্ঠ তাপ বিকীর্ণ করে, সেই বিকীর্ণ তাপ গ্রহণ করে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কেমন? তো বায়ুমণ্ডল কিন্তু ওই বিকীর্ণ তাপ অ্যাবজর্ব করে বিকীর্ণ তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। বোঝা গেছে? তো আমরা আলোচনা করছিলাম যে তাপের বিকিরণ নিয়ে। তো বিকিরণ প্রণালীতে এই যে তাপ সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে। এই বিকীর্ণ তাপের সঙ্গে আলোর অনেক সাদৃশ্য আছে। আলোর মতো বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান। ঠিক আছে? তাপ বিকীর্ণ হয়। তো বিকীর্ণ তাপ আলোর যেমন প্রতিফলন প্রতিসরণ হয়, বিকীর্ণ তাপেরও হয়। অর্থাৎ আলোর ধর্মের সঙ্গে বিকীর্ণ তাপের ধর্মের সাদৃশ্যতা আছে, বৈসাদৃশ্যতাও আছে। আলো দৃশ্যমানতা তৈরি করে, কিন্তু বিকীর্ণ তাপ দৃশ্যমানতা তৈরি করতে পারে না। আলো যেমন দৃশ্যমানতা তৈরি করে, কিন্তু বিকীর্ণ তাপ কিন্তু দৃশ্যমানতা তৈরি করতে পারে না। কেমন? এছাড়া আরও বৈসাদৃশ্য হচ্ছে আলোর কম্পাঙ্ক অনেক বেশি, তরঙ্গদৈর্ঘ্য কম। দৃশ্যমান আলো তার তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি, দৃশ্যমান আলো তার কম্পাঙ্ক অনেক বেশি, তরঙ্গদৈর্ঘ্য কম। পক্ষান্তরে বিকীর্ণ তাপের কম্পাঙ্ক সেই তুলনায় অনেক কম, এবং কম্পাঙ্ক কম হলে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে। কম্পাঙ্ক আর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে রিভার্স সম্পর্ক, কম্পাঙ্ক বাড়লে তরঙ্গদৈর্ঘ্য কমে। তো আলোর কম্পাঙ্ক অনেক বেশি, কম্পাঙ্ক বেশি, তরঙ্গদৈর্ঘ্য কম। আর বিকীর্ণ তাপ তার হচ্ছে কম্পাঙ্ক কম কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বেশি। কেমন? তো তাহলে কি বললাম? সাদৃশ্য বৈসাদৃশ্য একটু আলোচনা করলাম, বিকীর্ণ তাপের সঙ্গে আলোর সাদৃশ্য কিছু বৈসাদৃশ্য আলোচনা করলাম। এখন আমরা দুটো শব্দ নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে শোষণ ক্ষমতা, একটা বিকিরণ ক্ষমতা। এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্পটিভ পাওয়ার। শোষণ ক্ষমতা এবং বিকিরণ ক্ষমতা, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো বিকিরণ ক্ষমতা, যেটাকে আমরা স্মল ই দিয়ে প্রকাশ করতে পারি, বিকিরণ ক্ষমতা এমিসিভ পাওয়ার। তো বিকিরণ ক্ষমতা কি? একটা বিকিরণ ক্ষমতা বলার আগে দু একটা কথা একটু বলে নিই। কৃষ্ণ বস্তুর প্রসঙ্গ বলি একটু। কৃষ্ণ বস্তু, এই যে কৃষ্ণ বস্তু আমরা গত ক্লাসে একটু বলছিলাম যে কালো রঙের বস্তু তাপ শোষণ করে, তাপের উত্তম শোষক। কালো রঙের বস্তু তাপের উত্তম শোষক। ঠিক আছে? তাহলে কালো রঙের বস্তু তাপকে শোষণ করে, উত্তম শোষক, আবার তাপের উত্তম বিকিরকও বটে। তো বিজ্ঞান প্রভেস্টের তাপ বিনিময় নীতি, বিজ্ঞান প্রভেস্টের তাপ বিনিময় নীতি, সেটা আমরা একটু আলোচনা করে নিই। আমরা এখানে প্রবেশ করছি, বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতা আলোচনা ঢুকছি, তার আগে একটা কথা বলে নিই আমরা। প্রভেস্টের তাপ বিনিময় নীতি, বিজ্ঞানী প্রভেস্টের তাপ বিনিময় নীতি, উনি ওখানে কি বলছেন? উনি বলছেন যে কোনো বস্তু যেমন তাপ পরিবেশে ছাড়ে, তেমনি তাপ পরিবেশে বিকীর্ণ করে। তাহলে একটা বস্তু যেমন তাপ পরিবেশে বিকীর্ণ করে, তেমনি পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিকীর্ণ তাপ শোষণও করে। আবার বলছি, কোনো বস্তু যেমন তাপ বিকীর্ণ করে, তেমনি পারিপার্শ্বিক পরিবেশ থেকে বিকীর্ণ তাপ শোষণও করে।
তাহলে একটা বস্তু যেমন তার পারিপার্শ্বিক পরিবেশে তাপের মানে তাপ বিকীর্ণ করে, তেমনি আশেপাশে পরিবেশ থেকে বিকীর্ণ তাপ শোষণ করে। এমত অবস্থায় প্রবেশ বলছেন কোনো বস্তুর উষ্ণতা যদি স্থির থাকে, কোনো বস্তুর উষ্ণতা যদি স্থির থাকে তাহলে বুঝতে হবে ও যে হারে তাপ বিকীর্ণ করছে পরিবেশ থেকে সেই হারে তাপ গ্রহণ করছে। আবার বলছি, তাহলে প্রবেশ বলছেন যদি কোনো বস্তুর উষ্ণতা স্থির থাকে তার মানে এটা বোঝাচ্ছে সেই বস্তুটি পারিপার্শ্বিক পরিবেশে যে হারে তাপ বিকীর্ণ করছে পারিপার্শ্বিক পরিবেশ থেকে সেই হারে তাপ বিকীর্ণ তাপ শোষণ করছে। আবার 2 নম্বর হচ্ছে যদি কোনো বস্তু উষ্ণতা বৃদ্ধি পাবে, কখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মানে এটাই সে যে হারে ইনপুট হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ থেকে যে হারে তাপ নিচ্ছে ছাড়ছে কম, তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে। আবার উল্টো কথা, যদি এমন হয় যে হারে নিচ্ছে তার থেকে বেশি হারে ছাড়ছে তাহলে তার উষ্ণতা আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে আমরা বিকীর্ণ মানে প্রবেশের তাপ বিনিময় নীতি বুঝলাম যে প্রবেশ বলছেন কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস নির্ভর করছে পারিপার্শ্বিকের সঙ্গে তার তাপের আদান প্রদানের ওপরে। কেমন? তো যদি যে হারে তাপ বিকীর্ণ করছে তার থেকে কম হারে যদি ইনপুট হয় তাহলে কি হয়, উষ্ণতা বাড়বে। আর ছাড়ছে বেশি হারে, নিচ্ছে কম হারে, তাহলে কি হবে, উষ্ণতা কমে যাবে। আর যদি দুটো সমান হয় তাহলে উষ্ণতা স্থির থাকবে। তাহলে বিকিরণ ক্ষমতা কি বলছিলাম? বিকিরণ ক্ষমতা কোন নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর নির্দিষ্ট ক্ষেত্রফল থেকে যে হারে তাপ বিকীর্ণ হচ্ছে, এই যে ইকুয়ালস টু কি বললাম, ইকুয়ালস টু একটা বস্তুর নির্দিষ্ট ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ ডিভাইডেড বাই, তাহলে কোনো বস্তুর নির্দিষ্ট ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ ডিভাইডেড বাই ওই একই ক্ষেত্রফল বিশিষ্ট কৃষ্ণ বস্তু থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ। ঠিক আছে? তো এটা হচ্ছে বিকিরণ ক্ষমতা। আর শোষণ ক্ষমতা কি? শোষণ ক্ষমতাকে আমরা অ্যাবজর্পটিভ পাওয়ার বলবো। শোষণ ক্ষমতা এ অ্যাবজর্পটিভ পাওয়ার ইকুয়ালস টু কি, শোষিত তাপ বাই আপতিত তাপ। শোষিত তাপ বা আপতিত তাপ। তো একটা মানে কোনো পৃষ্ঠ কোনো একটা তলে যতটা তাপ আপতিত হলো তার যতটা শোষণ হলো। অর্থাৎ দেখাচ্ছে মানে এরকম হয় না, মানে ধর একটা প্লেটে 10টা মিষ্টি দিল, তুই 8টা খেলি, তাহলে তোকে দেওয়া হয়েছে 10টা মিষ্টি, তুই খেয়েছিস 8টা, তাহলে তোর শোষণ ক্ষমতা হচ্ছে 8/10। যদি পার্সেন্টেজ করতে হয় 8/10 × 100, যদি পার্সেন্টেজ করতে হয় 8/10 × 100 মানে 80%। অর্থাৎ যতটা তাপ আপতিত হয়েছে কোনো পৃষ্ঠে তার মধ্যে যতটা সে শোষণ করেছে, শোষিত তাপ বা আপতিত তাপ, সেটা হচ্ছে শোষণ ক্ষমতা। তাহলে কি বললাম, শোষিত তাপ বাই আপতিত তাপ, যদি পার্সেন্টেজ করতে হয় শোষিত তাপ বাই আপতিত তাপ × 100। কেমন? তো আমরা বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা বুঝলাম। এবার একটু স্টিফানের সূত্র জানবো। স্টিফানের সূত্র প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা 100%। এই যে শোষণ ক্ষমতা বলছিলাম না, আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা 100%, মানে এটা আদর্শ কৃষ্ণ বস্তুর উপরে যতটা তাপ আপতিত হয় তার 100% সে অ্যাবজর্ব করে, তাই বলা হয় আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা 100%। কেমন? তো স্টিফানস ল কি বলছে? আচ্ছা, স্টিফানের লতে একটু পরে ঢুকছি, তার আগে আমরা একটু কারশফের সূত্রটা জেনে নিই। প্রবেশের তাপ বিনিময় নীতি বলেছি, বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতা আলোচনা করেছি, এবার একটু কারশফের সূত্রটা জেনে নিই, তারপর স্টিফানে পরে ঢুকছি। কারশফের সূত্র কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায়
নির্দিষ্ট উষ্ণতায় এই যে E/A অর্থাৎ বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত কনস্ট্যান্ট। E/A = কনস্ট্যান্ট। তাহলে যার E/A যদি কনস্ট্যান্ট হয় অর্থাৎ বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত কনস্ট্যান্ট, তার মানে যার বিকিরণ ক্ষমতা বেশি তার শোষণ ক্ষমতাও বেশি। যে অনুপাত যেহেতু কনস্ট্যান্ট, কী রে অনুপাত কনস্ট্যান্ট তাই তো হবে নাকি? বল আমাকে, ধর 2/5, এবার 2টা যেই 4 করলাম, 5টা করলাম 10, এটা যখন 6 করলাম এটা হলো 15। তার মানে কি ওপরটা বাড়লে নিচেরটা বাড়ছে, অনুপাতটা তো 2/5 কনস্ট্যান্ট। তো আমরা বলতে পারি E/A যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটাই বোঝায় E বাড়লে এও বাড়বে, অর্থাৎ বিকিরণ ক্ষমতা যার বেশি তার শোষণ ক্ষমতাও বেশি। যে তাপের উত্তম শোষক সে তাপের উত্তম বিকিরকও বটে, যে তাপের উত্তম শোষক সে তাপের উত্তম বিকিরকও বটে। তাই আমরা বলি কালো রঙের বস্তু যেমন তাপের উত্তম শোষক তেমনই তাপের উত্তম বিকিরকও বটে। তাই কালো রঙের ছাতা সে যেমন তাপের উত্তম শোষক সে কিন্তু তাপের উত্তম বিকিরকও বটে। বুঝতে পারলে?